উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি ইতিমধ্যে। দীপাঞ্জন দা নমস্কার। বিষয়টা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। এই উত্তরপাড়া একটা হেরিটেজ আছে উত্তরপাড়া, এখানটা অনেক গণিত লোক, খুব কালচারাল লোকেরা এখানে থাকে, কিন্তু 5 বছর যদি আমি দেখি এই উত্তরপাড়ায় মূলত প্রচুর সমস্যা আছে এবং একটা বড় সমস্যা হচ্ছে এখন উত্তরপাড়ার রীতিমতন মানে দুষ্কৃতীদের আনাগোনা শুরু হয়েছে লাস্ট 5 বছরে। কি বলবেন, আপনি তো মানুষের কাছে যাচ্ছেন? দেখুন, আপনি যেটা বললেন সেই কথা শুরু ধরে উত্তরপাড়া শুরু নয়, সামগ্রিকভাবে হুগলি বাংলার নবজাগরণ তথা ভারতের নবজাগরণের একটা পীঠস্থান থেকে শুরু হয়েছে। এই হুগলি জেলারই শ্রীরামপুরে মুদ্রণ শিল্প করেছিলেন যার জন্য আমরা এখনো সেই উত্তরপাড়ার যে এত সাংঘাতিক একটা রিচ কালচার, একটা হেরিটেজ ঐতিহ্য, এগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখুন, বাম আমলে 34 বছরে বাংলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া এমন একটা আবহাওয়া পরিমণ্ডলের সৃষ্টি করা হয়েছিল যে বাংলার বা ভারতের সভ্যতাটা রাশিয়া থেকে এসেছে, ভারতবর্ষের সভ্যতা ছিল। তার জন্য ওরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলেছে, রামমোহন রায়কেও বুর্জোয়া বলেছেন, বিদ্যাসাগর, সবাই বুর্জোয়া। শুধু রাশিয়া থেকে আগত প্রাপ্তা পাবলিকেশন সেটাই নাকি শ্রেষ্ঠ, সেটাই মানুষ। সেই ধারাটা বহন করে যখন তৃণমূল ঢুকলো, তৃণমূল আপাতমস্তক একটি অশিক্ষিতদের দল। এটাকে আমি রাজনৈতিক দল বলি না। তৃণমূল দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার জন্য দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত কিছু দুর্বৃত্তের সমর্থন দেওয়া হয়। তাদের কাছ থেকে আপনি আশাই করতে পারেন না লেখাপড়া, ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, এবং সেটা আমরা তো দেখে যাচ্ছি। প্রথমে 35, 34, তারপর 15। তৃণমূলের আগে যিনি ছিলেন বিধায়ক অনুপ ঘোষাল, ডক্টর অনুপ ঘোষাল, ছোটবেলায় ওনার গান হীরক রাজার দেশে শুনে বড় হয়েছি, বা গোপীগান বাগাবাই। দুঃখের ব্যাপার, উনি হীরক রাজাকে সেটাকে আঁকড়ে ধরলেন, বা হীরক রানীকে আঁকড়ে ধরলেন। ভূতের রাজাকে উনি উত্তরপাড়ায় আনতে পারলেন না, যে ভূতের রাজা এসে কিছু চমক দেবে, ম্যাজিক করবে, এখানকার মানুষ ভালো হবে, সেটা উনি করতে পারেন। তারপরে যিনি এখনো বিধায়ক রয়েছেন কাঞ্চন পাল, সরি মাফ করবেন, মানে যারা কাজকর্ম করে না, অকিঞ্চিতকর চরিত্র, তাদের নাম করে থাকে না। কাঞ্চন, উনি যে কোথায় ছিলেন, কোথায় আছেন, উনি গেছো দাদার এই শোনা যায় উনি উত্তরপাড়ায়, কিন্তু দেখা যাচ্ছে উত্তরপাড়া নেই। তখন শোনা যাচ্ছে উনি কোনো প্রসূতি সদনে রয়েছেন। নিজের পরিবার পরিকল্পনাটা ভালোভাবে করেছেন, উত্তরপাড়ার জন্য কিছুই করেন। সেই উত্তরপাড়ার দেখুন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই শিল্প মানে শুধু ইন্ডাস্ট্রি নয়, শিল্প মানে আর্ট, কালচার, হেরিটেজ, ইতিহাস। উত্তরপাড়ার এটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। বাকি যে শিল্প, ইন্ডাস্ট্রি, আইন শৃঙ্খলা সব থাকবে, কিন্তু উত্তরপাড়াকে উত্তরপাড়াতে ফিরিয়ে আনতে হবে, সেটাই আমার সত্য। এখানেই একটা বিষয়ে যাব, উত্তরপাড়ায় কিন্তু আর একটা খুব বড় শিল্প ছিল, যেটা হচ্ছে হিন্দুস্তান মোটরস, বা যেখানে অ্যাম্বাসেডার হিন্দ মোটরে অ্যাম্বাসেডারের ফ্যাক্টরি ছিল। সেই ফ্যাক্টরি, সেই শিল্প চলে যাওয়ার পর সেই হিন্দ মোটরটাও একটা গুন্ডারাজে পরিণত হয়েছে, যে খবর আসে। এই হিন্দ মোটরটাকে কিভাবে সাজাবে, হিন্দ মোটর নিয়ে কি বলবো? আমি দেখুন, হিন্দ মোটরটা আমি প্রথমে বলি, এবং আমার প্রচারের প্রথম দিকে আমি দেখিয়েছিলাম যে হিন্দ মোটর, যে হিন্দ মোটর শুধু উত্তরপাড়া বা হুগলি বা পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে গল্প ছিল। আমরা জন্ম থেকে, ছোটোবেলা থেকে দেখে এসেছি গাড়ি মানে আমরা সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রতি কটা মানুষ কিন্তু সরকারি অ্যাম্বাসেডার প্রতীক। এবং আমি 1999 বা 2000 সালে আমি এই হিন্দ মোটর এসে 5-7 দিন ছিলাম। তখন আমি এনএসজিতে ছিলাম, এবং যেহেতু ভিআইপি সিকিউরিটি কন্ট্রোলে আমার দায়িত্ব ছিল, আমি এসেছিলাম কারণ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের কিছু গাড়ির বুলেট প্রুফিং এবং কিছু গ্যাজেটের জন্য আমি এখানে 7 দিন ছিলাম। আমি দেখেছি সেই হিন্দ মোটর 25 বছর, 26 বছরে সেই হিন্দ মোটর শ্মশানবন্দি হয়ে গেছে। ভাবা যায় না, মানে ওখানে মানে এটা সিনেমার মতো। সেই হিন্দ মোটর আমি দেখেছি, সেই হিন্দ মোটরের ফ্যাক্টরি প্লান্টগুলো সব যন্ত্রপাতি বিক্রি হয়ে গেছে, মাথা অ্যাডভার্সারের ছাদ সেগুলো খুলে গেছে, তুলে হয়ে গেছে। প্রতি কটা হসপিটাল, আবাসনগুলো, আমার ক্যামেরাম্যান বা আমার সঙ্গে যারা ছিল তারা বলছেন ঢুকবেন না, সাপ আছে, পিছে আছে, কি নেই। এবং মাঝে মাঝে এবং মাঝে মাঝে এক একটা জায়গা দেখছি 15টা 20টা করে মদের বোতল করে শিল্প, মদ শিল্প,
এবং তার প্রকাশটা আমরা হিন্দমটরে পাচ্ছি। যে হিন্দমটর বাংলার গল্প ছিল সেটা হিন্দমটর ধ্বংসাবশেষ, কবরস্থান। শিল্পের কবরস্থান যদি ভারতবর্ষে দেখাতে হয় তাহলে সিঙ্গুরের ন্যানো আর আমাদের এই পরিবর্তন দরকার। দীপাঞ্জন দা ইতিমধ্যে কিন্তু আইপ্যাকের দ্বিতীয় একজন মানে ঊর্ধ্ব পদস্থ কর্মচারী বলুন বা তিনি ডিরেক্টর বলুন, তাকে ইডি গ্রেফতার করেছে একদম ঠিক নির্বাচনের প্রাক্কালে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এই যে সংগঠনটি যে নাম করলেন, এই সংগঠনটি কিন্তু চোরা কারবারিদের টাকায়, দেশ বিরোধী শক্তিগুলোর টাকায়, দেশদ্রোহীদের টাকায় উঠে পড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টিকে আটকানো। আপনারা জানেন যে গত 10-12 দিন ধরে, 8-10 দিন ধরে এই সংগঠনের অঙ্গুলি হেলনে এক শ্রেণীর দালাল মিডিয়া, কিছু ফেসবুকের লোকজন, ওদের কি আইটি যোদ্ধা, সাংঘাতিক ডিজিটাল যোদ্ধা, সেই ডিজিটাল যোদ্ধা এরা একটা সাংঘাতিক নোংরা খেলায় নেমেছে আমার বিরুদ্ধে, সবের বিরুদ্ধে নেমেছেন, আমার বিরুদ্ধে নেমেছেন। আমরা এখন প্রচার মানুষের কাছে যাচ্ছি, মানুষের জন্য কি করবো, উত্তরপাড়ার মানুষের জন্য কি করবো, কীভাবে পরিবর্তন হবে, সেই সমস্ত ব্যাপার, সেই কথা। সেই জন্য এখনও আমি কিন্তু ওদের কাউন্টার করিনি, কিন্তু ইটস মাই প্রমিস, অন ক্যামেরা বলছি, এই যে সো কল ডিজিটাল যোদ্ধা এবং কিছু ভারকে এরা সাজিয়ে এনে বসিয়েছে আমি এনএসজিতে ছিলাম কিনা সেটা কাউন্টার করতে, প্রেস কনফারেন্স হয়েছে এদের কান ধরে, এদের যে ব্যাকপ্যাক নাকি সংগঠন, তার মালিকরা যেমন জেলে যাচ্ছে, এই পুনঃপুটিগুলোকেও আমি জেলে পাঠাবো এবং এটা আমার অঙ্গীকার। আমরা শুধু এখন দ্বীপ প্রকাশ করছি না, যেটা আমাদের অভিমুখ, সে নির্দিষ্ট অভিমুখ উত্তরপাড়ার মানুষের কাছে যাচ্ছে। উত্তরপাড়ার মানুষ এই প্রচারের, অপপ্রচারের জবাব দেবে এবং আমি ব্যক্তিগতভাবে প্রতি ঘন্টায় যারা যারা ইনভলভ, হিসাব আমার কাছে রয়েছে এবং হিসাব আমি চোকাবো। আমাদের কাজটা শেষ হতে দিন, এদের স্থান আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্নচিহ্ন তুলেছে এই একাংশের যারা। আমি নাকি ক্লাস 8 পাস, তখন বলছে 12 ফেল। তো 12 ফেল বলে একটা সিনেমা আছে জানেন তো, সুপারহিট। তো আমি 12 ফেল যদি হইও সুপারহিট হবে। হ্যাঁ, আমি ইস্ট জর্জিয়ার ডক্টরেট নই, আমি ওই দিল্লির ভুয়ো সংস্থা IIPM এর MBA নই, এবং এদের কান ধরে আমি যদি নাক্ষর দেওয়াতে না পারি, জেলে খাটাতে না পারি, আমার নাম দীপাঞ্জন চক্রবর্তী। এরা ভুল জায়গায় লেজে পা দিয়েছে, মারবো, পালটকে মারবো, সময় আর গণতান্ত্রিক পদ্ধতিতে, আইন পদ্ধতিতে। এদের যে সিনিয়ররা যারা এদের মালিক, তারা যেমন জেলে গেছে, আরও যাবে, এগুলোকেও একসঙ্গে জেলে হবে। প্রচারটা শেষ। দীপাঞ্জন, একটা বিষয়ে যাবো, এই যে নির্বাচন আসছে, প্রায় কলকাতার বুকে 100টার উপর বুথ যেখানে কারেন্ট নেই, মানে ইলেকট্রিসিটি নেই। ইলেকশন কমিশন ইতিমধ্যে এই বিষয়টাকে নিয়ে বিভ্রান্ত, মানে কলকাতার বুকে যদি ইলেকট্রিসিটি না থাকে বুথে, তাহলে গ্রামের কি পরিস্থিতি? মানে এটা কি পশ্চিমবাংলার উন্নয়ন? দেখুন, উন্নয়নের ব্যাপার ছেড়ে দিন। আপনারা জানেন এর আগে একটি স্বীকৃত ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার, 1 মিনিট ভোট করুন তো। দীপাঞ্জন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে একটি তথ্য এসেছে, যেখানে দেখা যাচ্ছে কলকাতার বুকে প্রায় 100টার উপরে বুথ যেখানে ইলেকট্রিসিটি নেই, সেখানে দাঁড়িয়ে যে ধরনের নিয়মাবলী ইলেকশন কমিশন করেছে, এবারে নির্বাচন কিভাবে সেগুলো সম্ভব? একটা সিসিটিভিও তো চালাতে পারবে না। দেখুন, এই ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার। পশ্চিমবঙ্গ সরকার সমস্তভাবে চেষ্টা করছে নির্বাচনে যদি কোথাও কোনো বাধা সৃষ্টি করা যায়। আপনারা জানেন এর আগে একটি অত্যন্ত স্বীকৃত ইঞ্জিনিয়ারিং কোম্পানি মাঝ রাস্তায় এই নির্বাচনী বুথ পোলিং স্টেশনগুলোকে সহায়ক বানানোর টাকা হয়ে দাঁড়িয়েছিল এবং পরে তারা উইথড্র করে দিতে। এই সমস্ত চক্রান্ত তৃণমূল সরকার, বাংলার তথাকথিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার এসব করছে, এটা কোনো লাভ হবে না। এরা এখন কোনো দিকেই দিশাহারা, কোনো দিক থেকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না বের হওয়ার। এগুলো করছে তো লাভ হবে না। নির্বাচন কমিশন যথেষ্ট শক্তপোক্ত সংবিধান স্বীকৃত সংগঠন, তারা যা ব্যবস্থা নেবেন নিশ্চয়ই নেবে। একদম শেষ প্রশ্ন, একদিকে মীনাক্ষী মুখার্জি, তিনি CPM এর, উল্টো দিকে তৃণমূলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিল, দাঁড়িয়েছেন। কি বলবেন মীনাক্ষী মুখোপাধ্যায় যিনি CPM এর তরফ থেকে দাঁড়িয়েছেন, যে এই CPM একটা সময় অভয়ার বিচারের জন্য পথে নেমেছিল
এবং আমরা জানি এই যে অভয়ের মা তিনিও পানিহাটি থেকে দাঁড়িয়েছেন, তারপরে এই সিপিএম এর তরফ থেকে তাকে নিয়ে কি কি বলা হয়েছে, কিভাবে দেখছেন এই সমগ্র বিষয়টা? দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি, প্রচারের শেষ দিনও বলবো, ভবিষ্যতেও বলবো, আমি কোনো ব্যক্তির নাম নেই, কারণ ব্যক্তির সঙ্গে তো লড়াই নয়। যে যার কথা বললেন সিপিএম এর প্রতিনিধি বা প্রার্থী, ভালো ব্যক্তি, কিন্তু তিনি যে আদর্শটার প্রতিভূ বা আদর্শটার প্রতিনিধি হয়ে আসছেন, ওই আদর্শটা সম্পূর্ণ একটা বিভ্রান্ত আদর্শ, বিচারিতা ভক্তি আদর্শ। তো এই আদর্শ নিয়ে তারা কোথায় যাবে? আজকাল ইতিমধ্যে তো তারা মহাসুখ, কারণ উত্তরপাড়ার মানুষ চাইছে সুশাসন। আমার যে প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী, তারা প্রশাসন ব্যাপারটা কি জিনিস জানেন কি? তারপর তো সুশাসনের প্রশ্ন আসে, একটা অভিজ্ঞতার তো ব্যাপার থাকে। আমাকে যদি একটি ধরুন কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দিন, সেটার থেকে তো বড় ভুল সিদ্ধান্ত হয় না, কারণ আমি মেডিকেল সায়েন্সে কিছুই জানি না, আমাকে কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দিন। এত একটা ঐতিহ্যময় সংস্থা, উত্তরপাড়ার মতো একটা ঐতিহ্যময় জায়গা, একটা বিধানসভা বলে নয়, এটা একটা বিরাট বড় ইতিহাস। সেটার লালন পালন করা, তাকে সুশাসন দেওয়া, সেই উত্তরপাড়ার গৌরব পুনরুদ্ধার করা, এটা কারোর পক্ষে ততটাই অসম্ভব যদি আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করি। তার প্রশাসনিক অভিজ্ঞতা কি আছে? সে এমন একটা দলের প্রতিনিধি যে দলটা সম্পূর্ণভাবে অবান্তর হয়ে গেছে ভারতবর্ষের গণতন্ত্র। তারা বিপ্লব করবে, সংসদীয় রাজনীতিতে যাবে, এটা ওরা ভেবে উঠতে পারছে না। তো ওই বিভ্রান্তিগুলোর শিকার ওই আমার প্রতিদ্বন্দ্বী হয়েছেন। ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে একটিও কথা বলবো না। ওদের ডিজিটাল যোগদান আমার বিরুদ্ধে যা পাচ্ছে তাই বলে বেড়াচ্ছে, আমার কিছু আসে যায় না। এর উত্তরপাড়ার মানুষ দেবে। উত্তরপাড়ার মানুষ শিক্ষিত, সংবেদনশীল, বুদ্ধিমান, তারা বেছে নেবে যে তাদের প্রতিনিধি কে হবে। আপনি জিতে আসলে প্রথম উত্তরপাড়া আজকে আমার দ্বিতীয় প্রতিদ্বন্দ্বীর কথা বলছে, তাদের তো নীতিই নেই, তাদের তো দুর্নীতি তো নেই। ওনার ব্যাপারে যতটা কম বলা যায় বা ওদের ব্যাপারে যতটা কম বলা যায় ভালো, আমি বলতে চাইও না। কারণ বলতে গেলে এমন কিছু কথা হয়তো মুখ থেকে বেরিয়ে আসবে যেটা আমার নীতি শিক্ষা সংস্কৃতি আমি বলতে চাই না। ওদের আত্মার কল্যাণ হোক, বা সেটুকুই বলতে চাই। জিতে এলে এই উপহার হিসাবে উত্তরপাড়ার মানুষদের জন্য প্রথম আপনার করা কাজ? না, প্রথমত আমি উপহারের ব্যাপারটাই বিশ্বাস রাখি না। আমাকে যদি উত্তরপাড়ার মানুষ, মা বোনেরা, নাগরিকরা, তারা আমাকে যদি সেই অধিকারটা দেন ওদের সেবা করা, সেখানে উপহারের তো জায়গা নেই। আমি কি উপহার? আমি ওনাদের প্রতিদান দেওয়ার চেষ্টা করি। ওনারা যে আশীর্বাদ করবেন তার প্রতিদান উত্তরপাড়া ভয়মুক্ত উত্তরপাড়া হবে আমার প্রথম সব থেকে আগের অগ্রাধিকার। ভয়মুক্ত হবে, এখানে দালাল রাজ চলবে না, গুন্ডামি চলতে দেবো না, হপ্তা বসুলি বন্ধ হবে এবং তৃণমূলী গুন্ডাদের যদি তারা না শুধরায়, সামনেই ঘটনা আছে, বিসর্জন দিতে অসুবিধা হবে। আর উত্তরপাড়ার পুলিশকে আমি শেখাবো যে পুলিশ প্রশাসন কী করে চালাতে হয়, সংবিধানের শাসন কী করে চালাতে হয়। এটা হবে প্রথম, এবং তার জন্য আমার কোনো অনুমতি দরকার হবে না, ফান্ডের দরকার হবে না, কারোর সাহায্য দরকার নেই। আমি একাই এটা এনাফ, আই নো হাউ টু গেট ইট চার্জ। এবং সেটা আমি করে উত্তরপাড়ার মহিলাদের, মা বোনেদের যেন চিন্তা না করতে হয় যে আমার শিশু সন্তান, আমার কন্যা সন্তান তারা বাইরে রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী বিধান অনুযায়ী রাত 8টার পর বেরোলে তার দায়িত্ব তাদের, সেটা হবে না, তার দায়িত্ব আমি। এই অধিকার যদি আমার দেন উত্তরপাড়ার মা বোনেরা, আমি তাদের সঙ্গে আছি। এবং এটা একটা ফৌজি, একজন ফৌজি পার্সেন্ট, আমি রাজনীতি 95% ফৌজি ছিলাম, আছি। অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন দা, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছেন।